ইনশাআল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইবনু তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটি হচ্ছে প্রিপজিশন সম্পর্কে। দ্য প্রিপজিশন। প্রথমে আমরা জেনে নেব প্রিপজিশন কি। প্রিপজিশন এই শব্দটিকে ভাগ করলে দুইটি শব্দ থাকে, একটা হচ্ছে প্রি আর একটা পজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে প্রিপজিশন অর্থ কি দাঁড়ালো? পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ যে শব্দগুলো নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের মতো দেখতে, এদের পূর্বে বসে বাক্যের ভিতরে অন্যান্য যে শব্দগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলো রয়েছে, তাদের সঙ্গে যে সম্পর্ক ডেভেলপ করে সেটাকে আমরা বলি প্রিপজিশন। আমরা একটু উদাহরণ দিই। I am going to Halim. উদাহরণ 1। উদাহরণ 2। He is thinking of you. দুইটি সেন্টেন্স লিখেছি আমি। প্রথম সেন্টেন্সে দেখো, আই অ্যাম গোয়িং টু হালিম, আমি হালিমের কাছে যাচ্ছি, এটা প্রিপজিশন। পরের সেন্টেন্স, হি ইজ থিংকিং অফ ইউ, এটাও প্রিপজিশন। তাহলে প্রথম প্রিপজিশনটি বসেছে কোথায়? নাউনের পূর্বে, হালিম অবশ্যই একজন ব্যক্তির নাম। অফ ইউ, পরের সেন্টেন্সে খেয়াল করে দেখো, ইউ এটি একটি প্রোনাউন। তাহলে এখানে বসেছে প্রিপজিশন নাউনের পূর্বে, এখানে এসে বসেছে প্রোনাউনের পূর্বে। সবসময় যে শুধুমাত্র সাধারণত এমনটা ঘটে, কিন্তু সবসময় যে প্রিপজিশন শুধুমাত্র নাউন বা প্রোনাউনের পূর্বেই বসবে এমনটি নাও ঘটতে পারে। যেমন হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর? খেয়াল করে দেখো, হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর, বরিশাল কিসের জন্য বিখ্যাত? ফর এটিও প্রিপজিশন। তাহলে যখন ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রিপজিশনটা অনেক সময় বাক্যের শেষে ব্যবহার হতে পারে। এ পর্যায়ে আমরা দেখব প্রিপজিশনের সাধারণত প্রিপজিশন হিসেবে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখব। যেমন কি কি শব্দগুলো আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করি। যেমন দেখো, অ্যাট, ইন, অন, টু, উইথ, ফর, উইদিন, into, after, before, under, over, through,
এক্সেট্রা, এই জাতীয় শব্দগুলো আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করি। এক একটা প্রিপজিশন ব্যবহারের এক একটা নিয়মাবলী রয়েছে, অর্থাৎ কোন প্রিপজিশনটা কোথায় ইউজ হবে তার জন্য করে আমাদের কিন্তু কিছু নিয়ম বা রুলস সেগুলো জানতে হবে। সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো এখন আমরা দেখব যে প্রিপজিশনের সঠিক ব্যবহার সমূহ। আমরা জানি ছোট স্থান এর পূর্বে অ্যাট ব্যবহার হয় এবং তুলনামূলক বড় স্থানের পূর্বে ইন ব্যবহার হয়। আবার নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহার হয় এবং ব্যাপক সময় অর্থাৎ লং টাইম, অনেক বড় সময়ের পূর্বে ইন ব্যবহার হয়। যেমন উদাহরণ দিই, আই লিভ ড্যাশ মিরপুর, মিরপুর ড্যাশ ঢাকা। আরেকটি উদাহরণ দিই, মাই আঙ্কেল উইল arrive dash 8 p.m. dash 6 p.m. dash the evening। আচ্ছা, আমরা নিয়ম অনুযায়ী কি বলেছিলাম যে তুলনামূলক ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে এবং বড় স্থানের পূর্বে ইন বসবে। আমরা জানি ঢাকার একটাই জায়গার নাম মিরপুর, তার মানে তুলনামূলক ঢাকা জায়গাটা বড়, মিরপুর ছোট। যেহেতু ঢাকার অন্তর্গত মিরপুর, তাই মিরপুর ছোট। তাহলে এখানে কি হবে, আই লিভ অ্যাট, ছোট স্থানের পূর্বে অ্যাট, ইন ঢাকা। তাহলে যদি আমি বলতাম আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ, তাহলে কি হতো, সেই ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় কিন্তু ঢাকাটা আবার ছোট, তাই তখন ঢাকার পূর্বে অ্যাট বসতো, বাংলাদেশের পূর্বে ইন বসতো। আবার যদি এইরকম বলি আই লিভ ড্যাশ বাংলাদেশ ইন ড্যাশ এশিয়া, মানে এশিয়া মহাদেশের একটি দেশ বাংলাদেশ, তাহলে এশিয়া মহাদেশের ভিতরে যেহেতু বাংলাদেশ, তাহলে বাংলাদেশ তুলনামূলক এক্ষেত্রে ছোট, তখন কিন্তু অ্যাট বাংলাদেশ ইন এশিয়া এইরকম হতো। তাহলে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দেখব কোন জায়গাটি তুলনামূলক ছোট তার পূর্বে কি বসাবো অ্যাট, যে জায়গাটি বড় তার পূর্বে ইন। এরপরে আবার বলছি যে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে এবং তুলনামূলক ব্যাপক সময়ের পূর্বে ইন বসে। মাই আঙ্কেল উইল অ্যারাইভ ড্যাশ 6 p.m. 6 p.m. এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে 6টায়, তাহলে এখানে আমার কি হবে অ্যাট ড্যাশ দ্য ইভিনিং, সন্ধ্যা বা বিকাল, ইন। যেহেতু সন্ধ্যা বা বিকেল অনেক বড় একটা ব্যাপার, যে অনেক সময়, এইটাকে বলা হচ্ছে ব্যাপক সময়, এর পূর্বে আবার কি বসবে ইন, আর নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে অ্যাট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী নিয়ম, দিন বা তারিখ, দিন বা তারিখ এর পূর্বে আবার কি বসবে অন। মাস বা বছর এর পূর্বে কি বসবে ইন, এবং নির্দিষ্ট সময় এর পূর্বে কি বসবে অ্যাট। তাহলে দিন বা তারিখের পূর্বে সাধারণত কি বসবে অন, মাস এবং বছরের পূর্বে কি বসবে ইন,
এবং নির্দিষ্ট সময়, যেটা আমরা একটু আগে শিখলাম যে নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে, অ্যাট। তাহলে আমি এমন একটা উদাহরণ দেই যেটার ভিতরে এই তিনটা অ্যাপ্লাই করা সম্ভব হবে। লক্ষ্য করো তোমরা, I visited the zoo dash 10 a.m. dash 6th January dash 2015. I visited the zoo dash 10 a.m. dash 6 January dash 2015. তার মানে 2015 সালের 6 জানুয়ারি সকাল 10টায় আমি চিড়িয়াখানা ভ্রমণ করেছিলাম। তাহলে 10 a.m. এটা আমাদের কি নির্দিষ্ট সময়, এর পূর্বে আমার কি বসবে, অ্যাট। মাস বা বছর, এর পূর্বে আমার কি বসে, অন। দিন বা তারিখের পূর্বে অন বসে, এরপরে মাস বা বছর যেহেতু এটা ব্যাপক সময় তার পূর্বে কি বসে, ইন। তাহলে I visited the zoo at 10 a.m. on 6 January in 2015. তাহলে একটা সেন্টেন্সে আমরা তিনটায় অ্যাপ্লাই করতে পারলাম। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট, মাসের পূর্বে বা তারিখের পূর্বে অন, নির্দিষ্ট বছর পূর্বে ইন। পরবর্তী নিয়ম, কোনো কিছু, কোনো সেন্টেন্সের যদি ভেতরে অবস্থান করছে এমনটা বোঝায়, অর্থাৎ স্থিতিশীল অবস্থায়, ভেতরে আছে, কোনো কিছুর ভেতরে আছে স্থিতিশীল অবস্থায়, তাহলে আমাদের বসবে ইন। কিন্তু যদি গতিশীল বোঝায় তাহলে বসবে ইনটু। ইনটু দ্বারা হয় গতিশীল বোঝাবে অথবা পরিণত বোঝাবে। তার মানে একটা থেকে কনভার্ট হয়ে আর একটাতে পরিণত হওয়া, এইরকম অর্থ যদি বোঝায় তাহলে ইনটু ব্যবহার হবে। আর ভিতরে অবস্থান করছে এমনটি বোঝালে ইন ব্যবহার হবে। যেমন the boys are dash the class room. আরেকটি উদাহরণ লিখব, water changes dash vapor, POUR, sorry. আচ্ছা, the boys are dash the classroom, তার মানে বোঝাচ্ছে বালকরা ক্লাসরুমের ভেতরে অবস্থান করছে। মনে করো তোমরা সবাই ক্লাসে এসে বসেছো, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে, তোমরা সবাই শান্তশিষ্ট হয়ে বসে আছো, তাহলে দ্য বয়েজ আর ইন দ্য ক্লাসরুম, তোমরা রুমের ভিতরে বসে আছো। তোমরা কিন্তু গতিশীল বোঝাচ্ছে না, এখানে সবাই স্থিতিশীল অবস্থায় সিটে বসে আছো। এখানে এসে বলতেছে ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভাপর, পানি কি হয়, বাষ্পে পরিণত হয়। তাহলে এই যে পানি থেকে বাষ্প, এই যে একটা কনভার্ট হওয়া, এখানে কিন্তু একটা গতিশীলতা বোঝাচ্ছে বা কোনো কিছুতে পরিণত হওয়া বোঝাচ্ছে। এখানে কি হবে, ইন টু। কেমন বোঝা গেছে? উদাহরণটা মনে হয় বুঝতে পেরেছ। এখন আমরা দেখব
বিটুইন, বিটুইন আর অ্যামং, এর মধ্যে কখন আমরা বিটুইন ইউজ করব, কখন আমরা অ্যামং ইউজ করব। যখন দুইয়ের মাঝে তুলনা তখন আমরা বিটুইন ইউজ করব, এবং যখন দুইয়ের অধিকের মধ্যে তুলনা করব তখন আমরা অ্যামং ইউজ করব। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ডিভাইড the mangoes dash the two girls, আবার divide the mangoes dash the girls। দেখো প্রথম সেন্টেন্সে বলছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য টু গার্লস, তার মানে আমগুলো দুইজন মেয়ের মাঝে ভাগ করে দিতে বলা হচ্ছে। আর পরেরটাতে বলা হচ্ছে ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ড্যাশ গার্লস, বালিকাদের মাঝে বা মেয়েদের মাঝে আমগুলো ভাগ করে দাও। এখানে কিন্তু স্পেসিফিকলি বলা হয়েছে দুইজন মেয়ের কথা, কিন্তু এখানে গার্লস বলতে মেয়েদেরকে বোঝানো হয়েছে, কিন্তু কয়জন মেয়েকে বোঝানো হয়েছে সেটা কিন্তু আমরা নিশ্চিত নই। অর্থাৎ এখানে দুইয়ের অধিক থাকতে পারে, 3 জন 4 জন 5 জন 10 জন 50 জন বা তারও অধিক থাকতে পারে। তাহলে প্রথমটাতে আমার বসবে বিটুইন, বিটুইন, পরেরটাতে আবার বসবে অ্যামং। তারপরে পরবর্তী নিয়ম বাই এবং উইথ। কোনো কাজ যে ব্যক্তি করে তার পূর্বে বাই বসে, এবং যার দ্বারা মানে যে যন্ত্র বা বস্তুর দ্বারা কাজটি করা হয় তার পূর্বে কি বসবে, উইথ বসবে। আমি আবারও বলছি, যে করে মানে ব্যক্তি তার পূর্বে বসবে বাই, যার দ্বারা করবে তার পূর্বে বসবে উইথ। যেমন the bird was killed the hunter dash a gun। দেখো the bird was killed, পাখিটি হত্যা করা হয়েছিল, ড্যাশ দ্য হান্টার, হান্টার মানে শিকারী, শিকারী ব্যক্তি, নিশ্চয়ই ওই পাখিটি শিকার করেছিল কে, ওই শিকারী ব্যক্তি। তাহলে বাই দ্য হান্টার উইথ এ গান, কিসের দ্বারা হত্যা করা হয়েছিল, বন্দুক দ্বারা। তাহলে যেটা যে যন্ত্র দ্বারা করা হলো সেটির পূর্বে কি বসবে, উইথ, এবং যে করেছে ব্যক্তি তার পূর্বে কি বসবে, বাই। এরপর অন ভার্সেস ওভার। অন মানেও ওপরে, ওভার মানেও ওপরে, দুটি অর্থই বোঝায় ওপরে, কিন্তু প্রিপোজিশন হিসেবে এটা ব্যবহারের একটা বেসিক পার্থক্য রয়েছে। অন ব্যবহার হবে যখন কোনো কিছুর সাথে লেগে থাকা অবস্থা বোঝাবে। মনে করো টেবিলের উপর বই থাকে, কলম থাকে বা অন্যান্য কিছু থাকে, এই যে ডাস্টার থাকতে পারে, মার্কার থাকতে পারে, এগুলো যখন টেবিলের উপর এভাবে রেখে দেওয়া হবে সেটা কিন্তু টেবিলের সঙ্গে লাগালাগি একটা অবস্থা, এই অবস্থায় সেখানে ব্যবহার হবে অন। কিন্তু যদি আমি দেয়াল ঘড়ির কথা বলি, ক্যালেন্ডারের কথা বলি, সেটা কিন্তু দেয়ালের সঙ্গে লেগে থাকা অর্থ বোঝাবে। কিন্তু যদি তুলনা করি যে এই শোকেজের ওপরে ঘড়ি রয়েছে, শোকেজের সঙ্গে কি দেয়াল ঘড়িটা লেগে থাকে, তার কিন্তু উপরে অবস্থান করে, সে এইরকম লাগালাগি অবস্থা নাই, এই রকমটা বোঝালে সেখানে ব্যবহার হবে ওভার। উদাহরণ দিব, the book
is dash the table। 2 নম্বর উদাহরণ, the clock is dash the showcase। তাহলে the book is dash the table, টেবিলের উপর বই থাকে, তার মানে এটা লাগালাগি অবস্থা, তাহলে এখানে হবে on। আর the clock is dash the showcase over the showcase, তার মানে শোকেজের উপরের যে দেয়াল ঘড়ি রয়েছে সেটিকে বোঝাচ্ছে, এবং এটা কিন্তু লাগালাগি অবস্থা নাই। তো এই ছিল আমাদের মোটামুটি প্রিপোজিশন সম্পর্কে আলোচনা। এছাড়াও প্রিপোজিশনের আরো অনেক ব্যবহার রয়েছে, সেন্টেন্সের গঠন অনুযায়ী, মিনিং অনুযায়ী। এক একটা প্রিপোজিশন এক এক সময় এক এক রকম মিনিং প্রকাশ করে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী কোনো এক ক্লাসে জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।